বন্ধুর বিয়েতে ছেলে আমাকে বউ পরিচয় দিল। আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আমার আঙুলে আঙুল পেঁচিয়ে বলল, কারণ আমি চাই তুমি আমার বউ হও। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ছেলের বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। সেজেগুজে প্রস্তুত হয়ে বেরিয়েছি দুজনে। বুবাত অনুষ্ঠানে অনেক লোক। ছেলে সবার সাথে পরিচয় করাচ্ছিল আমাকে। ঘরে আধা অন্ধকার। আলোধারিতে সবাই নাচগান করছে। ছেলে আমাকে পাশে নিয়ে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তার এক বন্ধু এগিয়ে এসে আমাদের দেখে জিজ্ঞেস করল, আপনার বউ? আমি চমকে উঠলাম। আমার দিকে তাকিয়ে সে আমাকে বউ ভাবল। এত বয়স হয়েছে আমার। ছেলে কিছু বলল না, হেসে এড়িয়ে গেল। আমিও কিছু বললাম না। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে টেম্পোতে বসেছিলাম। রাত অনেক হয়েছে। টেম্পোর আলো অল্প, আমাদের ছাড়া আর কোনো যাত্রী নেই। আমি খালি গলায় জিজ্ঞেস করলাম, কেন বললি না আমি তোর মা? রাস্তার আলোধারিতে ছেলের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। সে আমার আঙুলে আঙুল পেঁচিয়ে বলল, কারণ আমি চাই তুমি আমার বউ হও। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বিয়ে বাড়ির আলোর মালা টেম্পোর জানলা দিয়ে দেখা যাচ্ছিল। আমি হাত ছাড়িয়ে নিলাম। কি বলছিস তুই? আমি তোর মা। আমি জানি, সে বলল। কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলে হিসেবে নয়। গিয়ে টেম্পো থামল আমাদের বাড়ির সামনে। আমি দ্রুত নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুরাধা চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস চক্রবর্তী, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর পূজা। অভিজিৎ 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূজা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারে আমরা 4 জন বেশ সুখেই ছিলাম। দেবাশিস একটি বড় কোম্পানির ম্যানেজার, আমি একটি স্কুলে শিক্ষিকা। আমরা শহরের দক্ষিণ প্রান্তে একটি ছোট ফ্ল্যাটে থাকি। সাধারণ একটি পরিবার, সাধারণ সুখ-দুঃখ নিয়েই আমাদের জীবন চলছিল। সব বদলে গেল সেই রাতের ঘটনায়। দেবাশিসের বন্ধু দীপঙ্করের ছেলের বিয়ে ছিল। আমরা 4 জন গিয়েছিলাম অনুষ্ঠানে। বিয়ে বাড়িতে অনেক ভিড়, সবাই আনন্দ করছে। অভিজিৎ তার বন্ধুদের সাথে গল্প করছে, আর পূজা মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছে। দেবাশিস বারবার ফোনে কথা বলছিল। আমি লক্ষ্য করলাম সে যেন কারো সাথে গোপনে কথা বলতে চাইছে। কে? আমি জিজ্ঞেস করলাম। অফিসের কাজ, সে উত্তর দিল, কিন্তু তার চোখে একটা অস্বস্তি দেখলাম। সন্দেহে আমার বুক ভারী হয়ে উঠল। বিয়ে বাড়িতে অফিসের কাজ? রাত 8টায়? আমি একটু বাইরে যাচ্ছি, দেবাশিস বলল। তুমি বাচ্চাদের সাথে থাকো, আমি ফিরে আসছি। আমি দেখলাম দেবাশিস বেরিয়ে যাচ্ছে। কৌতূহল আমাকে টানল তার পিছু নিতে। অনুষ্ঠানের বাইরে গিয়ে দেখি দেবাশিস একটি গাড়িতে উঠছে। গাড়িতে একজন মহিলা বসে আছেন। আমি গাড়ির নম্বর লক্ষ্য করলাম, UB 0274556। কে এই মহিলা? কেন দেবাশিস আমাদের ফেলে তার সাথে যাচ্ছে? আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো উপায় না দেখে বিয়েবাড়িতে ফিরে গেলাম, কিন্তু মন অস্থির। অনেকক্ষণ পর দেবাশিস ফিরে এলো। যেন কিছুই হয়নি, এমন ভাব করে বাচ্চাদের নিয়ে আমরা বাড়ি ফিরলাম। পরদিন সকালে বিছানায় শুয়ে সারা রাত না ঘুমিয়ে ভাবছিলাম, দেবাশিস কোথায় গিয়েছিল? কে সেই মহিলা? কিছু একটা গড়বড় আছে, বুঝতে পারছিলাম। সুযোগ বুঝে দেবাশিসের মোবাইল চেক করে দেখলাম, কোনো নাম্বার সেভ না করা একটি নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। আমি সেই নম্বরে কল করার সাহস পেলাম না, কিন্তু একটা টেক্সট করলাম, আমরা কোথায় দেখা করব? উত্তর এলো, আজ বিকেল 5টায় পার্ক স্ট্রিটের সেই কফি শপে। সেই মুহূর্তে আমার হাতে মোবাইল কেঁপে উঠল। ধরা পড়ে গেছি। দেবাশিস ফিরে এসেছে ঘরে। আমি তাড়াতাড়ি মোবাইল রেখে দিয়ে ভান করলাম যেন আমি ঘুমাচ্ছি। কি করছো? দেবাশিস জিজ্ঞেস করল। কিছু না, আমি উত্তর দিলাম। বাচ্চারা কোথায়? স্কুলে, কলেজে। দেবাশিস মোবাইলটা হাতে নিয়ে দেখল, তারপর আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সেদিন বিকেলে আমি একটা ছদ্মবেশ নিয়ে পার্ক স্ট্রিটের কফি শপে পৌঁছে গেলাম। অফিসে জরুরি মিটিং আছে বলে দেবাশিস বাড়ি ফিরবে না জানিয়েছে আগেই।
আমি জানতাম সে কোথায় যাচ্ছে। কফি শপে একটা কোণার টেবিলে বসে অপেক্ষা করছিলাম। 5টা বাজতেই দেখলাম দেবাশিস এসে ঢুকল। সে চারদিকে খুঁজছে কাউকে। তারপর বসে পড়ল আমার থেকে 2টো টেবিল দূরে। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দেবাশিসের সামনে বসলেন। আমার চোখ ছানাবড়া। তিনি কে? আমি তাকে চিনি। দীপঙ্করের স্ত্রী। দীপঙ্করের স্ত্রী মিতালি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেবাশিসের বেস্ট ফ্রেন্ডের বুয়ের সাথে। আমি উঠে তাদের দিকে এগিয়ে গেলাম। দেবাশিস, আমি ডাকলাম। দেবাশিস চমকে উঠল, যেন ভূত দেখেছে। অনুরাধা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, আমি বললাম। কিন্তু তোমার তো অফিসে মিটিং ছিল, তাই না? আর মিতালি, কেমন আছো? মিতালি এক মুহূর্ত চোখের পলকে চুপ করে রইলেন। অনুরাধা, বসো, তিনি বললেন। তোমাকে একটা কথা বলার সময় এসেছে গি। আমি থমকে গেলাম। এটা সেই প্রতিক্রিয়া নয় যেটা আমি আশা করেছিলাম। তারা ধরা পড়ে গেছে, কিন্তু মিতালি বিব্রত বা অপরাধী বোধ করছেন এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কি কথা? আমি জিজ্ঞেস করলাম, কণ্ঠ কাঁপছে। তোমার জীবন বিপদে, মিতালি বললেন। আমরা এখানে তোমাকে বাঁচানোর জন্য গু। আমি হকচকিয়ে গেলাম। কি বলছো তোমরা? দেবাশিস আমার হাত ধরল। অনুরাধা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু মিতালি একজন গোয়েন্দা। তিনি একটি গোপন সংস্থার জন্য কাজ করেন। আর তোমার জীবন বিপদে। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি বলছো? এটা কি কোনো মজা? মিতালি একটা ফাইল বের করলেন। এটা মজা নয়, অনুরাধা। আমরা জানতে পেরেছি তোমার স্কুলের নতুন অধ্যক্ষ অসীম সরকার আসলে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য। তারা একটি মূল্যবান প্রাচীন সম্পদ খুঁজছে, যা তোমার পরিবারের সাথে সম্পর্কিত। আমি বললাম, আমার পরিবারের সাথে? কি বলছো তোমরা? দেবাশিস বলল, তোমার দাদির কাছে একটি প্রাচীন লকেট ছিল, মনে আছে? তিনি মারা যাওয়ার আগে তোমাকে দিয়েছিলেন। সেই লকেটে একটি গুপ্ত কোড আছে যা এক প্রাচীন মন্দিরের অবস্থান নির্দেশ করে। সেই মন্দিরে অমূল্য রত্ন লুকানো আছে গি। আমার মাথা ঘুরছিল। সেই পুরনো লকেট? কিন্তু সেটা তো একটা সাধারণ গয়না। না, মিতালি বললেন। সেটা সাধারণ নয়। তোমার দাদি পূর্ব ভারতের একটি রাজপরিবারের সাথে সম্পর্কিত ছিলেন। লকেটটি রাজপরিবারের ধনসম্পদের অবস্থান জানার চাবিকাঠি। আমি হতবাক। কিন্তু তোমরা কি করে জানলে? মিতালি বললেন, আমি গত 10 বছর ধরে এই অপরাধ চক্রকে ট্র্যাক করছি। তারা এই লকেটের খোঁজ করছে। তোমার অধ্যক্ষ আসলে তাদের লোক, যাকে এখানে তোমাকে নজরদারিতে রাখার জন্য নিয়োগ করা হয়েছে গি। এই সময় একটি ফোন বেজে উঠল। মিতালি ফোনটি ধরলেন। হ্যালো? কি? সেটা কিভাবে সম্ভব? তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তারা অনুরাধার বাড়িতে যাচ্ছে। আমাদের এখনই যেতে হবে। আমার বুক ধুকপুক করছিল। বাচ্চারা? তারা বাড়িতে একা আছে। আমরা 3 জন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মিতালির গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। পথে মিতালি বললেন, লকেটটা কোথায়? আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে, আমি উত্তর দিলাম। কিন্তু কে তারা? কি চায় তারা? সংগঠনের নাম ব্ল্যাক লোটাস, মিতালি বললেন। তারা প্রাচীন সম্পদ চুরি করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে। তোমার লকেটে যে মন্দিরের সন্ধান আছে, সেখানে প্রাচীন হীরামাণিক্য লুকানো আছে যার মূল্য কয়েক শত কোটি টাকা। আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকেই দেখতে পেলাম আমাদের ফ্ল্যাটের বাইরে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তারা ইতিমধ্যে এসে গেছে, দেবাশিস বলল উদ্বিগ্ন কণ্ঠে। মিতালি গাড়ি একটু দূরে পার্ক করলেন। আমরা পিছন দিক দিয়ে ঢুকব, তিনি বললেন। তারপর একটি পিস্তল বের করলেন তার ব্যাগ থেকে। আমি ভয়ে শিউরে উঠলাম। বাচ্চারা? চিন্তা করো না, মিতালি বললেন। আমার সহকর্মীরা ইতিমধ্যে তাদের নিরাপদ জায়গায় সরিয়েছে। তারা নিরাপদে আছে গি। আমরা বাড়ির পিছনের দিকে গিয়ে চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমাদের ফ্ল্যাট 5 তলায়। সিঁড়িতে উঠতে উঠতে হঠাৎ উপর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। বাড়িতে কেউ আছে? দেবাশিস ফিসফিস করে বলল। মিতালি পিস্তল তৈরি রেখে আগে আগে হাঁটছিলেন। আমরা 5 তলার ল্যান্ডিংয়ে পৌঁছে দেখি আমাদের দরজা ভেঙে খোলা। ভেতরে 2 জন লোক, মিতালি ফিসফিস করে বললেন। তারা বেডরুমে খুঁজছে গু। আমার বুক ধড়ফড় করছিল।
আমি পূর্ব প্রস্তুতি হিসেবে লকেটটা বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখেছিলাম। মিতালি আমাদের পিছনে থাকতে ইশারা করলেন। তারপর পিস্তল হাতে ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন। পুলিশ! নড়বেন না, তিনি চিৎকার করলেন। একটি গুলির শব্দ হল। আমি চমকে উঠলাম। দেবাশিস আমাকে পিছনে টানল। ভেতরে যেও না, সে বলল। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম মিতালির জন্য। অনেকক্ষণ নীরবতা। তারপর মিতালি বাইরে এলেন। সব ঠিক আছে, তিনি বললেন। একজন পালিয়েছে, আরেকজনকে ধরেছি। আমরা ভেতরে ঢুকলাম। দেখি একজন লোক হাতকড়া পরা অবস্থায় বসে আছে। আমি চিনতে পারলাম, সে আমার স্কুলের নতুন শিক্ষক অশোক দাস। অশোক? আমি বিস্মিত হয়ে বললাম। ইনি অসীম সরকারের সহযোগী, মিতালি ব্যাখ্যা করলেন। এরা উভয়েই ব্ল্যাক লোটাসের লোক। তুমি আসলে কে? আমি জিজ্ঞেস করলাম মিতালিকে। আমি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর একজন বিশেষ এজেন্ট, তিনি জবাব দিলেন। আমরা গত 2 বছর ধরে এই সংগঠনকে অনুসরণ করছি। তোমার লকেটের খবর আমরা পেয়েছিলাম কয়েক মাস আগে। আমি দীপঙ্করের স্ত্রী সেজে তোমাদের কাছাকাছি থাকার ব্যবস্থা করেছিলাম। দীপঙ্কর? তিনি কি জানেন? দীপঙ্কর আমার সিনিয়র অফিসার, মিতালি হাসলেন। সেই বিয়ের অনুষ্ঠানটিও নকল ছিল। আমরা তোমাদের পরিবারকে রক্ষা করার জন্য সেই নাটক সাজিয়েছিলাম। আমি দেবাশিসের দিকে তাকালাম। আর তুমি? তুমি কি জানতে? দেবাশিস মাথা নাড়ল। মাত্র 2 দিন আগে আমাকে সবকিছু জানিয়েছেন মিতালি। এতদিন আমিও অন্ধকারে ছিলাম। মিতালি বললেন, অশোক পালিয়ে যাওয়া সেই ব্যক্তিকে খবর দিয়ে দিয়েছে। অসীম এখানে আসবে। আমরা তাকে ধরার জন্য ফাঁদ পাতব। আমি বললাম, কিন্তু লকেটটা? আর বাচ্চারা কোথায়? মিতালি আমাকে আশ্বস্ত করলেন, বাচ্চারা সরকারি সুরক্ষায় আছে। তোমার লকেটটা আমাদের দরকার অসীমকে ফাঁদে ফেলার জন্য। আমি লকেটটা বের করে আনলাম আমার ড্রেসিং টেবিল থেকে। একটি পুরনো সোনার লকেট, যার মধ্যে একটি ছবি ছিল আমার দাদির। আমি কখনো জানতাম না এই লকেটের এত গুরুত্ব। মিতালি লকেটটা খুলে দেখালেন। ছবির পিছনে সূক্ষ্ম লেখা ছিল, যা আমি কখনো লক্ষ্য করিনি। এটা প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা, তিনি ব্যাখ্যা করলেন। এতে মন্দিরের অবস্থান সম্পর্কে নির্দেশ আছে। কিন্তু আমার দাদি এটা কোথায় পেলেন? তোমার দাদি একটি প্রাচীন রাজপরিবারের বংশধর ছিলেন, মিতালি ব্যাখ্যা করলেন। কিন্তু দেশ বিভাগের সময় তারা সব হারিয়ে এখানে চলে আসেন। লকেটটি সেই রাজপরিবারের একমাত্র অবশিষ্ট সম্পদ, যা তোমার দাদি নিজের সাথে নিয়ে আসতে পেরেছিলেন। আমি অবাক হয়ে শুনছিলাম। এ বিষয়ে আমার বাবা-মা কিছু জানতেন? না, মিতালি মাথা নাড়লেন। তোমার দাদি এই সত্য নিজের সাথেই রেখেছিলেন। কিন্তু মৃত্যুর আগে তিনি এই লকেটটি তোমাকে দিয়ে গিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তুমি বিপদ মোকাবেলা করার মতো সাহসী। এই সময় আরেকটি ফোন বেজে উঠল। মিতালি ফোনটা ধরলেন। হ্যাঁ। অসীম আসছে। ঠিক আছে। তিনি ফোন রেখে আমাদের বললেন, অসীম এখন এখানে আসছে। আমরা তাকে ধরার ব্যবস্থা করছি। আর মাত্র কয়েক মিনিট পরই আমরা গাড়ি থামার শব্দ পেলাম। দেবাশিস জানালা দিয়ে দেখে বলল, একটা কালো এসইউভি এসেছে। 2 জন লোক নামছে। মিতালি নির্দেশ দিলেন, অনুরাধা, দেবাশিস, তোমরা বাথরুমে লুকিয়ে থাকো। আমি ও আমার সহকর্মীরা এখানে অপেক্ষা করছি। আমরা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে রাখলাম। বাইরে পায়ের শব্দ শুনতে পেলাম। তারপর ধাক্কা দিয়ে দরজা খোলার আওয়াজ। কোথায় গেল? একটি কর্কশ কণ্ঠ জিজ্ঞেস করল। আপনি কি অসীম সরকার? মিতালির গলা শোনা গেল। কে তুমি? সেই কণ্ঠ প্রশ্ন করল। সিআইবি। আপনি গ্রেপ্তার। এবার গুলির শব্দ হল, একের পর এক। আমি দেবাশিসকে জড়িয়ে ধরে চুপচাপ বাথরুমের কোণে বসে রইলাম। কয়েক মিনিট পরে মিতালি বাথরুমের দরজায় ধাক্কা দিলেন। সব ঠিক আছে। বেরিয়ে এসো। আমরা বাইরে এসে দেখি পুলিশ ইতিমধ্যে এসে গেছে। অসীম ও তার সহযোগীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে? মিতালি বললেন, এখন আমরা অসীমকে জিজ্ঞাসাবাদ করব এবং ব্ল্যাক লোটাসের আরও সদস্যদের ধরব। তোমাদের আপাতত নিরাপদ জায়গায় থাকতে হবে। আর আমাদের বাচ্চারা? তারা ইতিমধ্যে নিরাপদ জায়গায় আছে, মিতালি আশ্বস্ত করলেন। আমাদের সহকর্মীরা তাদের স্কুল থেকে সরিয়ে নিয়েছেন। চলো, আমরা এখন যাই। আমরা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে মিতালির সাথে বেরিয়ে এলাম।
রাস্তায় আরও 3টে পুলিশ ভ্যান অপেক্ষা করছিল। আমরা একটিতে উঠলাম। পরের দিন সকালে আমরা একটি সরকারি সেফ হাউসে ছিলাম। অভিজিৎ ও পূজা আমাদের সাথে ছিল। তারা আতঙ্কিত হলেও সবকিছু বুঝতে পেরেছিল। মিতালি নাস্তা নিয়ে এলেন। আজ একটা ভালো খবর আছে, তিনি বললেন। আমরা ব্ল্যাক লোটাসের প্রধান ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। অসীমের স্বীকারোক্তি থেকে তার অবস্থান জানতে পেরেছিলাম। এত বছর আমি জানতাম না আমার দাদিকে ছিলেন, আমি বললাম। আমি কখনো জানতাম না আমার ভেতরে রাজকীয় রক্ত আছে। মিতালি হাসলেন। রাজকীয় রক্ত ছাড়াও তোমার ভেতরে সাহস আছে, অনুরাধা। সাধারণ মানুষ এত শান্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারত না। দেবাশিস আমার হাত ধরল। সত্যিই তুমি আমাদের রানী? পূজা বলল, মা, তাহলে আমরা রাজকন্যা? অভিজিৎ খিলখিল করে হেসে উঠল। আমি রাজকুমার। আমি জানতাম আমার মধ্যে কিছু একটা স্পেশাল আছে। আমরা সবাই হেসে উঠলাম। সেই মুহূর্তে আমার ভেতর অদ্ভুত একটা শান্তি ছড়িয়ে পড়ল। যাই হোক না কেন, আমাদের পরিবার একসাথে ছিল। লকেটের রহস্য সমাধান করার পর কি হবে, আমি জিজ্ঞেস করলাম মিতালিকে। লকেটের নির্দেশ অনুযায়ী মন্দিরটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা ছোট্ট একটি গ্রামের কাছে, মিতালি বললেন। আমরা গবেষকদের একটি দল পাঠাব সেখানে খনন করতে। যদি রত্নসম্পদ পাওয়া যায় সেগুলো জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষিত হবে। তবে একটি অংশ আইন অনুযায়ী তোমার পরিবারকে দেওয়া হবে। আমরা টাকা চাই না, আমি বললাম। কিন্তু আমি দাদির ইতিহাস জানতে চাই, তার সম্পর্কে সবকিছু। আমরা তোমাকে সাহায্য করব, মিতালি বললেন। আমাদের এজেন্সির আর্কাইভে তোমার পরিবার সম্পর্কে তথ্য আছে। বিপদ কেটে গেলে আমি তোমাকে সব দেখাব। 2 সপ্তাহ পরে আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছি। ব্ল্যাক লোটাসের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। অসীম ও তার সহযোগীরা এখন জেলে। আমার দাদির লকেট আমার কাছেই আছে, কিন্তু এখন এটি কেবল একটি পারিবারিক স্মৃতিচিহ্ন নয়, এটি আমাদের রাজকীয় উত্তরাধিকারের প্রমাণ। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের গ্রামে প্রত্নতাত্ত্বিকরা সত্যিই একটি প্রাচীন মন্দির আবিষ্কার করেছেন। সেখানে তারা অমূল্য রত্নসম্পদ পেয়েছেন, যা এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। মিতালি আমাদের প্রাসাদের পুরানো ছবি দেখিয়েছেন, যেখানে আমার দাদি জন্মেছিলেন। ছবিতে চোখ বুলাতে বুলাতে আমি ভাবলাম, কত অজানা রহস্য লুকিয়ে আছে আমাদের ব্যক্তিগত ইতিহাসে। আজ আমি আমার দাদির ডায়েরি পড়ছিলাম, যা মিতালি খুঁজে বের করেছেন। তাতে লেখা আছে, কখনো কখনো আমরা যা হারিয়ে ফেলি তা থেকেও বেশি কিছু ফিরে পাই, যদি আমরা সাহসে ভর করে এগিয়ে যাই। আমি সত্যি হারিয়েছি অনেক কিছু, আমার স্বাভাবিক জীবন, আমার নিরাপত্তার বোধ। কিন্তু ফিরে পেয়েছি আমার পরিবারের ইতিহাস, আমার উত্তরাধিকার, এবং সবচেয়ে বড় কথা, আমার নিজের সাহসের প্রমাণ। আমি একজন সাধারণ শিক্ষিকা, একজন মা, একজন স্ত্রী, এবং এখন একটি রাজপরিবারের উত্তরাধিকারী। জীবন সত্যিই অদ্ভুত রহস্যে ভরা। মিতালি এখনও আমাদের সাথে যোগাযোগ রাখেন। তিনি এখন আমাদের পরিবারের বন্ধু। দীপঙ্কর, যিনি আসলে একজন সিআইবি অফিসার, তিনিও প্রায়ই আমাদের বাড়িতে আসেন। তাদের সাথে গল্প করে আমি অনেক কিছু শিখি, বিশেষ করে সাহস ও সাহসিকতার গল্প। আমি আবার স্কুলে শিক্ষকতা করছি, কিন্তু এখন আমার ছাত্রদের আরও বেশি উৎসাহ দিই নিজের ইতিহাস জানতে। কারণ কখনো কখনো আমাদের পারিবারিক কাহিনীর মধ্যে লুকিয়ে থাকে মহাকাব্যিক গল্প। আমার বাবা মা, যারা এখন অন্য শহরে থাকেন, তারা অবাক হয়েছেন এই কাহিনী শুনে। আমার মা বলেছেন, আমার মা কখনো আমাকে বলেননি তিনি একটি রাজপরিবারের মেয়ে। হয়তো দাদি বুঝতে পেরেছিলেন কোনো সময়ে কাকে কি বলতে হবে। তিনি লকেটটি আমাকে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন আমি এর রহস্য উদ্ধার করতে পারব। রাতে আমি প্রায়ই সেই লকেটটি খুলে ভেতরের দাদির ছবি দেখি। এবং আমি ভাবি, প্রতিটি পরিবারেই কত অজানা কাহিনী লুকিয়ে আছে। কত রহস্য আমাদের ব্যক্তিগত ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা আমরা হয়তো কখনো জানতে পারি না। কিন্তু এখন আমার বিশ্বাস, ভাগ্যচক্র এমনভাবে ঘোরে যে, যখন সময় আসে, সত্য নিজেই প্রকাশিত হয়। আর সেই সত্য মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রয়োজন কেবল একটু সাহস। আমার এই সাহসিকতার গল্প শেষ করতে চাই আমার দাদির ডায়েরির শেষ পংক্তি দিয়ে। জীবনের সবচেয়ে বড় রহস্য হল, এটি তোমাকে সবসময় চমকে দেবে, যদি তুমি চোখ খুলে রাখো এবং হৃদয় উন্মুক্ত। গল্প সমাপ্ত।